তোমার কি নাম? দেবব্রত বাড়ুই আমার নাম। কোথায় বাড়ি? আমার বাড়ি পার্লা রোড। বিশ্বাস ইনস্টিটিউটে ক বছর করছো? 2 বছর। তুমি এখন কোন চাকরিতে আছো? আমি এখন আছি আপনার হাওড়া ডিভিশনে ইস্টার্ন জোনে ট্রেনি এলপি হিসেবে জয়েন করেছি। মানে ভারতীয় রেলের ড্রাইভার হিসেবে। হ্যাঁ। আজকে আমার স্টুডিওতে এমন একজন ছাত্র রয়েছে, আমার রেল, পিএসসি, এসএসসি, পুলিশ সবকটা ডিপার্টমেন্টের প্রতিটা ডিপার্টমেন্টে 3টে-4টে করে পরীক্ষায় পাশ করে তার ঝুলিতে আজকে প্রায় 10-12টা চাকরির পরীক্ষায় পাশ করার রেকর্ড রয়েছে। এই বইটা থেকে ছেলেরা এত পরীক্ষায় পাশ করছে, এত কমন পাচ্ছে। তার মানে কি, এত ছোট বই করলাম, এত রিস্কি জোনে রাখলাম নিজেকে এবং আমার ছাত্রদেরকে, তারপরেও তারা পাশ করছে। তার মানে এর মধ্যে কিছু আছে। স্কোর কার্ডে দেবব্রত হয়তো 5 নম্বর 6 নম্বরে উঠে আসছে তার ক্লাস থেকে, যে 5th হয়েছে বা 6th হয়েছে, ওর আগে 4-5 জন আছে। আজকের দিনে দাঁড়িয়ে দেবব্রত এতগুলো পরীক্ষায় পাশ করেছে, তারা কিন্তু কেউ পারেনি। সমস্যাটা কি হতো, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট জিনিস এটা ছেলেদের কাছে, ঠিক আছে? মানে হয়তো পেরেও পড়ে আসতে পারে না কোশ্চেন। বিশ্বাস ইনস্টিটিউট তোমার কেমন মনে হয়েছে? তুমি দর্শকদেরকে কি বলবে? আলটিমেটলি তোমার জীবন ফাইনালি সফল, এবং সেটা আমাদের হাত ধরে। কিন্তু আপনারা না থাকলে সফল হতে পারতাম না। তুমি এলপি ছেড়ে সিজিএল এ যাবে না যাবে? অবশ্যই যাব। নমস্কার, আমি অলোক রঞ্জন। আপনারা এই মুহূর্তে আমাদের বিশ্বাস ইনস্টিটিউটের স্টুডিওতে আছেন, এবং আপনাদের সকলের জন্য আমার সাথে আমার অন্যতম প্রিয় ছাত্র, যার ধৈর্য গত 2 বছর ধরে আমরা অফলাইনে দেখছি, ধৈর্যতে নাম্বার 1, কনসিস্টেন্সিতে নাম্বার 1। মানে ধৈর্য এবং কনসিস্টেন্সি, এই দুটো পাঞ্চ হয়ে গেলে একটা ছাত্র কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে, উন্নতির কত শিখরে পৌঁছাতে পারে, তার একটা ছোট ঝলক আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে আজকে আমার স্টুডিওতে আছে, তার নিজের নাম, তার ডিটেলস আমরা ছোট্ট করে তার কাছ থেকেই শুনে নেব। নমস্কার, হ্যাঁ, আমি দেবব্রত বাড়ুই আমার নাম। আর বাড়ি হচ্ছে এই খুব কাছেই, বর্ধমানের থেকে, যেটা হচ্ছে পার্লা রোড বলে একটা স্টেশন আছে। এইখান থেকে কত দূর? এখান থেকে 3টে স্টেশন, যেটা হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইন, ঠিক আছে? তো শক্তিগড় থেকে ডিভাইড স্টেশনটা হচ্ছে, শক্তিগড়ের পরের স্টেশনটা হচ্ছে পার্লা রোড, সেখানে আমার বাড়ি। আমি এখানে যাত্রা শুরু করি 2024 সালে, তো প্রায় 2 বছরই বলা যায়, বা 2 বছরের খানিক বেশি হবে। আমি এখন হাওড়া ডিভিশনে ইস্টার্ন রেলওয়েতে লোকো পাইলট হিসেবে কর্মরত। এর আগে আমি রেলের বলতে গেলে ধরুন টেকনিশিয়ান, তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার, এবং এলপি ইটসেলফ এটা। তারপরে যদি এসএসসিতে আসি তাহলে সিজিএল 2বার, সিএইচএসএল 1বার। তারপরে যদি বেঙ্গলে আসি তাহলে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, তারপরে ডাব্লিউপিএসআই, কেপিএসআই, এই পরীক্ষাগুলোতেই পাস করেছি। এর মধ্যে কিছু ধরুন টায়ার 1ও আছে, কিছু টায়ার 2 আছে, কিছু ফাইনাল সিলেকশনও আছে। নাম হচ্ছে দেবব্রত বাড়ুই। আমাদের অফলাইনে তোমার ব্যাচ নাম্বার কি ছিল? আমার এস ব্যাচ, কম্বাইন এস ব্যাচ। ফাউন্ডেশন বা কম্বাইন এস ব্যাচ। মানে ফাউন্ডেশন ব্যাচকে মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচ হয়তো অন্য সবার থেকে আলাদা। আমরা এমনভাবে আমাদের ফাউন্ডেশন ডিজাইন করেছি, একটা স্টুডেন্ট চাকরির পরীক্ষার যেদিন প্রথম ভাবছে আমি প্রস্তুতি নিব, সেই দিন থেকে যা প্রয়োজন, একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া পর্যন্ত আমাদের সব কিছু এর মধ্যে পাওয়া সম্ভব এই কোর্সে, তাই তো? হ্যাঁ। তুমি ফাউন্ডেশন ব্যাচে আমাদের কাছে প্রায় 2 বছর, 1 বছর কোর্স করেছো, তারপরে লাগাতার প্র্যাকটিস ব্যাচে দিয়েছি। এই যে এতটা ধৈর্য আমি কেন বলছি, তুমি 2 বছর আছো আমাদের কাছে। 2 বছরে সবার আগে বলো যে আমাদের সমস্ত টিচারের পড়ানোতে আমার কেমন মনে হয়েছে তোমার? যদিও এটা কোশ্চেনটা করা আমার একটু মূর্খামি, কেননা যে আমার কাছে আছে সে তো আমার গুণগান গাইবে। আমি ওরকম বলবো না তো, আমি আমার মতো করেই বলবো। তাই বলো। আমি আমার মতো করেই বলবো, আমি কাউকে ওসব ভাবিও না। একদম যেটা বলতে আমি যেটা পেয়েছি আমি সেটাই বলবো। তাই বলো শুনি তাহলে। আমি চাকরি শুরুর আগে কথা বলি, যেটা হচ্ছে সমস্যাটা ছিল রিজনিং এ, জিকেতে এবং ইংলিশে, এই 3টে। তো রিজনিংটা কিছুই জানতাম না, মানে কোনো রকম ট্রিক্স বা সূত্র, যেহেতু বইপত্র নেই, কিছু জানতাম না। ইংলিশটা তো জানি, গ্রামার আসে বা এটা আসে ওটা আছে, প্রিপোজিশন, আর্টিকেল, যাই হোক এটুকু নলেজ আছে, কিন্তু রিজনিং নলেজ কিছুই ছিল না। আর ম্যাথটা পারি আর কি, এটুকুই বলছি যে পারি। কীভাবে পারি, কেন পারি জানি না, সব বলতে পারবো, কিন্তু পারি। তো সেই কারণেই আমার এখানে ভর্তি হওয়ার। তো ভর্তি হওয়ার পর আমার রিজনিং এবং ইংলিশ দুটোই। আমি এখানে একটু ইন্টারাপ্ট করে নিই, যে আমি ম্যাথ পড়াই, আমাকে দেখে সবাই, মানে বিশ্বাস ইনস্টিটিউটে যারা আসেন তারা সবাই আমাকে দেখেই আসেন। এই একটা ক্যান্ডিডেট যে আমার জন্য আসেন, মানে ম্যাথও আগে থেকে পারে, কিভাবে পারে, কেন পারে, কতটা পারে বলতে পারে না। ভালো কথা বলেছে। তো আমার জন্য আসেনি, বাকি সাবজেক্টগুলোর জন্য এসেছে, তাই তো? হ্যাঁ। বেশ, তারপরে বল।
তো আমি যখন ভর্তি হই তখন দেখলাম যে আমি ওই বিষয়ে দুর্বলই আছি আর কি। মক টেস্ট দিয়ে বুঝতে পারি যেটা খুব ভালো করে এখানে, যেটা আমাদের সানডে মক টেস্ট হয়, 2টো করে হয় আর কি। তোমার mock ব্যাচের test- জন্য সানডে ছিল। হ্যাঁ, তো মক টেস্টে প্রথম দিকে যে স্কোরটা হয় সেটা থেকে বুঝতে পারি যে আমার এই জায়গাটায় এখনো দুর্বল আছে। তো সেই অনুযায়ী আমি মানে নিয়মিত পড়াশোনা করি, এবং আমি কিন্তু হার্ড ওয়ার্ক মোটেও করতাম না, আমি যেটা বেসিক্যালি স্মার্ট ওয়ার্ক করতাম। মানে আমার Smart work এইটুকু করো। দরকার, হুম। আমি পুরো বইটা আমাকে দিয়ে দেবে ঠিক আছে, কিন্তু আমার যেটুকু দরকার আমি সেটুকু তুলে নেবো ওখান থেকে, তাহলে আমার Exactly. সময়টাও বাঁচলো, প্লাস আমি অন্য কাজও করতে পারবো। মানে হার্ড ওয়ার্ক হ্যাঁ, করার থেকে স্মার্ট ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক করতে হবে, এটা যেটুকু বেশি দরকার প্রয়োজন। পরীক্ষায় আসার জন্য সেটুকুই আমি পড়বো, এবং আমি অ্যানালিসিস করবো প্রিভিয়াস ইয়ার বা অন্যান্যভাবে অভিজ্ঞতা হয়েও যায়, সেটা যে পড়বে সে বুঝতে পারে। আমাদের কাছ থেকে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমার কেমন পেয়েছে, তোমার কেমন লেগেছে? আমি দেখুন সত্যি কথাই বলি আর কি, জিকেতে আমি সেরকম কিছু বুঝিনি। আমি রিজনিং ভালো শিখেছি, যেটা আমাদের রঘুনাথ স্যার যিনি ছিলেন, ভালো শিখেছি রিজনিং, আর ইংলিশটাও খুব ভালো করেই শিখেছি। বেশ, এই যে তুমি বললে ধরো ম্যাথ তোমার আগে থেকে রেডি ছিল, তারপর এখানে এসে অল্প বিস্তর শিখেওছো কি নাও শিখেছো, আগেরটাই কাজ চলছে। ইংরেজি ভালো শিখেছো, রিজনিং ভালো শিখেছো, জিকেটা বুঝিনি যেটা বললে, এইটা হ্যাঁ, মানে এটার কি বোঝনি জিকেটা? ব্যাখ্যাটা বলি এবার। জিকেটা বুঝিনি মানে কি, জিকে মানে কি, প্রথমেই আসবে মুখস্থ বিদ্যা। মানে চাকরি পরীক্ষায় যে জিকে, সেখানে বেসিক্যালি কি থাকে, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পলিটি, ঠিক আছে? মানে এখানে বুদ্ধি লাগানোর কোনো জায়গা নেই, যেটা সায়েন্স হয়তো একটু আধটু আছে, যে হয়তো কোনো একক বার করা বা কোনো মাত্রা বার করা, এগুলো হলে লিমিটেড কেসে হতে পারে, আদারওয়াইজ মুখস্থ। কিন্তু আমার মুখস্থ বিদ্যা অত ভালো নেই আর কি। তো ওই জন্য আমি জিকের দিকে একটা ধ্যানও দিই না, আর জিকের প্রতি ইন্টারেস্ট আমার কম আছে, সেই কারণে আমি বুঝি নিজের ক্ষেত্রে দিক থেকে আর কি। আমি মানে এর না ক্ষেত্রে- তুমি বোঝনি, মানে এই যে কি জায়গায় প্রিপারেশন আছে সেইটা হ্যাঁ, বোঝনি, সেইটা বুঝিনি, নাকি সেটা আমাদের মানে ক্লাস বোঝনি? সেই রিয়েলাইজেশনটা আসেনি ঠিকঠাক করে। জিকের প্রিপারেশনটা কতটা আছে বা কতটা করতে হবে, ও আচ্ছা আচ্ছা, মানে সেই আমাদের জিনিসটা ক্লাস বুঝিনি আর কি। টিচারের ক্লাস বোঝনি হ্যাঁ, সেটা না? না না সেটা নয়, আচ্ছা, আমি কারণ আমি জিকের ভাবছিলাম থেকে যে ধ্যানটাই কম দিতাম আর কি। আমি ভাবছি যে টিচারের ক্লাসই এবার বোঝনি। তার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলি, আমার প্রথম টার্গেট পরীক্ষায় দেখলে, যে কোনো পরীক্ষা হোক, আমি ম্যাথ রিজনিং ফুল স্কোর করবো, সেখানে জিকে 50টা থাক কি 10টা থাক আমার দেখা দরকার নেই, ম্যাথ রিজনিং ম্যাথ ফুল। রিজনিং যা আছে আমি ফুল মার্কস পেতে হবে, আচ্ছা, তারপরে আমি দেখবো কত স্কোর হচ্ছে না হচ্ছে। কিন্তু এটাই অন্যরা আমার কিন্তু স্ট্র্যাটেজি। আগে জিকে দেখে। না আমি দেখি না তো, অন্যরা আগে জিকে দেখে, যে জিকে হ্যাঁ তো হ্যাঁ, না তো না, খুব কম সময় লাগে বলে জিকে থেকে স্কোরটা হয়ে যায়। হয়ে যায়, কিন্তু জিকেতে তুক্কার ব্যাপারটা চলে আসছে, যেটা ম্যাথ রিজনিং এ নেই। ম্যাথ রিজনিং কনফিডেন্টলি আপনি করলেন, পুরো ফুল মার্কসটাই পাবেন, কোনো কাটার জায়গায় নেই কোনোভাবে, কোনো জায়গায় নেই। আর না বোঝার জায়গাও নেই কোনো, যে জিনিসটা আমি বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, তুমি একটু অন্যদের থেকে আলাদা। হ্যাঁ সেটা আমরা জানি, আমি ওকে 2 বছর ধরে ক্লাসে দেখছি। তো এটা আমরা জানি, কিন্তু এই কথাগুলো বলছি শুধু আপনাদের জন্য, যে আপনারা যাতে বিষয়টা বোঝেন যে এক্স্যাক্টলি ওর ক্যারেক্টার কেমন ছিল। আসলে মানুষ কি করে, যে ফার্স্ট বয়কে টার্গেট করে, যে তাহলে আমি বোধহয় ফার্স্ট হয়ে যাব, বা কোনো ইনস্টিটিউটের সাকসেস গ্যালারিকে টার্গেট করে, ও সাকসেস পেয়েছে আমিও তাহলে ওই ইনস্টিটিউটে গেলে সাকসেস পেয়ে যাব। চাকরি পেতে গেলে যে ফার্স্ট বয় বা যে সাকসেসফুল হয়েছে তাকে টার্গেট করতে নেই, তার চলা পথকে টার্গেট করতে হয়, যেটা আমরা করি না। দেবব্রত যে রাস্তায় চলেছে, মানে দেবব্রতর জন্ম যেখানে, হেরিডিটি অনুযায়ী যে ট্যালেন্ট ও বাবা মার কাছ থেকে পেয়েছে, বা যে পরিবেশে মানুষ হয়েছে, যে টিচারদের সান্নিধ্যে ও রেগুলার বেসিসে পড়াশোনা করেছে, সেই রাস্তাটাকে গ্রহণ করতে হয়, তবে গিয়ে দেবব্রত জায়গাতে যাওয়া যাবে। ওর সফলতার যে চূড়াটা, সেই চূড়াকে টার্গেট করছে, আমি কি উড়ে উড়ে যাবো নাকি চাকরি পাওয়ার জন্য, সেটা তো সম্ভব না। তো আমরা এই যে পথটাকে অনুসরণ করি না, যেটা দরকার হয়, তাই তো? তাহলে দেবব্রতর ক্যারেক্টারটা একটু অন্যরকম, ও একটু ঘুর পথে গেছে, মানে যেটাতে পিওর নাম্বার পাওয়া যাবে ম্যাথ রিজনিং এ, সেটাতেও আগে করে, তারপরে জিকে পোর্শনটা পরে করে। যাই হোক, এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এই 2 বছর ধরে তোমার কি অনুভব হয়েছে যে একটা ছাত্র চাকরির প্রিপারেশন নিতে গেলে সব থেকে বেশি প্রয়োজন কোন জিনিস? সবথেকে ধৈর্য। ধৈর্য, মানে একবারে এক এবং এক ধৈর্য আর কি, সেকেন্ডের সেকেন্ড মধ্যে ফেকেন্ড উত্তর কিছু দিয়ে নেই। দিলে। সেকেন্ড হচ্ছে অধ্যবসায়। তাহলে ফার্স্ট হচ্ছে ধৈর্য, ধৈর্য, 2 ধৈর্যের নম্বর থেকে বড় কিছু অধ্যবসায়। হতে পারবে না। আচ্ছা, ধৈর্য রাখলে তবেই না আপনি কিছু করার প্ল্যান করতে পারবেন। তোমার ক্লাসে একটা এক্সাম্পল আছে খুব ভালো। মানে আমাদের যদি আপনি মক টেস্টের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে দেখবেন যে দেবব্রত, যখন আমরা কার্ড অ্যাচিভমেন্টের জায়গায় আসি, মানে কে কত স্কোর করছে স্কোর কার্ড দিতাম আমরা, স্কোর কার্ডে দেবব্রত হয়তো 5 নম্বর 6 নম্বরে উঠে আসছে তার ক্লাস থেকে, যে ফিফথ হয়েছে বা সিক্সথ হয়েছে, ওর আগে 4-5 জন আছে। আজকের দিনে দাঁড়িয়ে দেবব্রত এতগুলো পরীক্ষায় পাশ করেছে, তারা কিন্তু কেউ করেনি। তার কারণ হচ্ছে, তারা ওই আমার কোর্সটা কমপ্লিট করেই ভেবেছে আমরা অনেক শিখে নিয়েছি, আমাদের বোধহয় এবার বাড়িতে বসেই হয়ে যাবে, বাড়িতে বসেই প্র্যাকটিস করব, হয়ে যাবে। হয় না, তার প্রমাণ আমার দেবব্রতর এস ব্যাচ। মানে আজকে ধরো এএলপিতে তুমি জয়েন করে গেছো, জয়েন করনি,
প্রিলি পাস করেছো, মেন পাস করেছো, বা ইন্টারভিউ পাস করেছো এরকম, বা মেডিকেল করেছো এরকম, প্রিলি থেকে কতগুলো আছে? ডিপার্টমেন্ট ধরে ধরে যদি তুমি বলো, ডিপার্টমেন্ট ধরে ধরেই বলতে হবে। ধরুন যদি আমি রেলেই আসি, তাহলে প্রথম দিকে বলি রেলে এএলপি তো আছে, এলপি এখন যেমন এলপি তে আছো, হ্যাঁ, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার আছে রেলের, যেটা আমি জুনিয়র ইঞ্জিনিয়ার, সিবিটি অন পাস করি। তারপরে হচ্ছে টেকনিশিয়ান আছে, যারা আমি সিবিটি অন পাস করি। তারপর হলো এসএসসি, এসএসসি আমি সিজিএল 2 বার পাস করেছি, দুবার যেটা সিজিএল, এবছর নয়, গত বছর, এবং এবছরও পাস করেছি আমি টায়ার অন, এবং টায়ার 2 দিয়েছি, তার রেজাল্ট এখনো বেরোয়নি। আর হচ্ছে সিএইচএসএল আমি একবার পাস করেছি টায়ার অনটা। তো এই সিজিএল যেটা এবছর, তুমি গত বছর যেটা আমার মনে আছে, হ্যাঁ, তুমি টাইপিং এ ফেল করেছিলে, আমি টাইপিং এ ফেল করেছি। আমার বাকি সবটাই পাস করেছিল, শুধু টাইপিং এ গিয়ে ফেল করে গেছে। টায়ার 2 তে 312 স্কোর ছিল, টায়ার 2 তে 312 ছিল। হ্যাঁ, আর কতর মধ্যে ছিল? 390 এর মধ্যে। 390 এর মধ্যে 312 পেয়েছিল টায়ার 2 তে, কিন্তু টাইপিং টাইপিং এ হয়নি। কত হয়েছিল মনে আছে? টাইপিং এ 1764 হয়েছিল। 1764 লাগতো কত? লাগতো 1900 অ্যাকুরেট লাগতো জেনারেলদের জন্য, আর এসসি দের জন্য 1860। 1860, তোমার 1764 ছিল। আচ্ছা, মানে প্রায় 100 প্রায় 100 100-র কাছাকাছি accurate কম। হতো, হ্যাঁ। আর এবারে যেটা তুমি দিয়েছো পরীক্ষা, তুমি তো মেন দিয়েছো, তোমার কম্পিউটারও টাইপিংও হয়ে সব গেছে, clear হয়ে গেছে। তাহলে টাইপিং খুব ভালো পরীক্ষা হয়েছে। এবার আমাকে যেটা তুমি বলছিলে, যেটা আমার দর্শক বন্ধুরা জানেন না, যে পরীক্ষা দিয়ে যেমন আমাকে ফোন করলে যে স্যার আগের বারের মতো টাইপিং নয়, এবার টাইপিং কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে টাইপিং, আর মেনটা আশানুরূপ হয়নি ঠিক কথাই, প্রশ্নর প্যাটার্নটা একটু অন্যরকম ছিল এবারে, কিন্তু আশা করছো মেন পাস হয়ে যাবে। এবার যদি মেন পাস হয়ে যায়, তাহলে তুমি এলপি ছেড়ে সিজিএল এ যাবে না যাবে না? অবশ্যই যাব, অবশ্যই সিজিএল এ যাবে। সিজিএল এ যাব, ভালো পোস্ট পেলে কে না সিজিএল যাব বলেই না পরীক্ষা দিচ্ছি, আর অফার আর কি, পাওয়ার পরেও কেন দেব না? তাহলে সিজিএল এ তোমার সিজিএল 2 বার পাস করেছো, সিএইচএসএল পাস করেছো, আর পিএসসি এর পরীক্ষা কি পাস করেছো? পিএসসি এর রেজাল্ট বেরোনোর মধ্যে দুটোই আছে জেনারেলি, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ আর পিএসসি মিসলেনিয়াস। পিএসসি ক্লার্কশিপ এই মিসলেনিয়াস, দুটো রেজাল্ট বেরিয়ে দুটোই পাস করেছি। পরীক্ষা তো দিয়েছি, ফুড ধরুন দিয়েছি, আরো যেগুলো আছে আর কি, সেগুলো রেজাল্ট বেরোয়নি, দিয়েছি, রেজাল্ট বেরোয়নি কিছু। পুলিশের পরীক্ষা কি কি পাস পুলিশের করেছো? ডব্লিউপিএসআই করেছি, ডব্লিউবিপিএসআই, কেপিএসআই। মাঠে যাইনি, আমি প্লেটা পাস করেছিলাম, কারণ মাঠে যেতে পারিনি, তার কারণ হলো আমার এলপি ডিভির দিনে ক্রাশ হয়েছিল ডেটটা আর কি, একই ডেট হয়ে মানে গেছিল। লোকো পাইলটের যেদিন ডাটা ভেরিফিকেশন ছিল, সেই দিনই ওইটার মাঠটা ছিল, সেই দিনই মেদিনীপুরে। মেদিনীপুরে, হ্যাঁ, ওই জন্য যাওনি। হ্যাঁ, যেতে পারিনি, বা হয়তো যেতামও না হয়তো। তাহলে এই যে ধরুন রেলের পরীক্ষা 3টে পাস করেছে, এসএসসির পরীক্ষা পাস করেছে সিজিএল সমেত দুবার, আশা করছি আমার ভরসা ওর উপরে হয়ে যাবে। পুলিশের পরীক্ষা পাস করেছে, পিএসসির পাস করেছে, আমরা একটা চাকরির পরীক্ষায় পাস করার জন্য দিন রাত স্বপ্ন দেখছি, মেহনত করে যাচ্ছি। ও 2 বছরের মধ্যে, কম বেশি 2 বছর বলছি, তার মধ্যে এতগুলো পরীক্ষায় পাস করেছে, একটার পর একটা স্টেজ হয়ে যাচ্ছে, ও পাস করে যাচ্ছে। তবে ফাইনালি লোকো পাইলটে জয়েন করলো, সিজিএলটা হয়ে গেলে লোকো পাইলট ছেড়ে ও কিন্তু এই পরীক্ষা, এই সিজিএল এর মধ্যে চলে আসে। এটা হচ্ছে মধ্যে কথা। আর আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যেটা ফেস করেছিলাম, আমি তো ভুক্তভোগী, ভালো করে বলতে পারবো সমস্যা এবং সুবিধা সবকিছুই। সেটা হচ্ছে আগে হয়তো এতটা খারাপ জানতাম না, প্রিপারেশন এমনটা এতটা খারাপ ছিল না যে পাস করতে পারবো না, 10টা পরীক্ষা দিলে একটা পাস করবো, এরকম ছিল। কিন্তু সমস্যাটা কি হতো, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট জিনিস এটা ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে? অনেক হয়তো পেরেও করে আসতে পারে না কোশ্চেন, এর থেকে বড় আফসোস, টাইমের মধ্যে করে আসতে এর থেকে বড় আফসোস আর কিছু নেই আমার মনে হয়। কারণ আমি নিজেও আফসোস করেছি এক সময়, যে আমি কোশ্চেনগুলো জানি কিন্তু আমার দেখার সময় নেই, তাহলে আমি পড়াশোনা করলামটা কি? এক্স্যাক্টলি। তাহলে আমাকে আগে টার্গেট করতে টাইম ম্যানেজমেন্ট, ধৈর্য রেখে, খুব ধৈর্য তো একই আছে যেহেতু, ওকে সবসময় স্টিক রাখতে হবে, ওকে রেখে টাইম ম্যানেজমেন্ট আমাকে শিখতে হবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নাহলে পড়াশোনা করার কোনো লাভ নেই, ফালতু হয়ে যাবে। আমি হয়তো 100টা কোশ্চেন জানি আমি অ্যান্সার, কিন্তু যদি করতেই না পারি, তাহলে আমার দেখা গেল 2 ঘন্টা টাইম পেলে তুমি 100টারই উত্তর দিতে পারো, হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলে তো 100টার জন্য 2 ঘন্টা, তাহলে সে জানার মূল্য কি হলো? একদম তাই, জিরো হলো একদম। তার মানে এই যে আমি আপনাদেরকে বলে রাখি আমার দর্শক বন্ধুদের জন্য, আমরা কেন প্রত্যেক সপ্তাহে 2টো করে 100 নম্বরে ফুল মক টেস্ট এলাম। নর্মালি কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানুষ বা কোচিং সেন্টার প্র্যাকটিস ব্যাচে নিয়ে যায়, আমরা কিন্তু মানে ফার্স্ট উইক থেকে, একদম প্রথম সপ্তাহ থেকেই আমরা এই ফুল মক টেস্ট চালু করি, প্রথম সপ্তাহ থেকেই। এই যে ফুল মক টেস্ট প্রথম সপ্তাহ থেকে দিচ্ছি 2টো করে পার উইক, 1 বছরের কোর্সে মোটামুটি 50-2 100টা মক টেস্ট হয়, 100 নম্বরের হলে প্রায় 10,000 প্রশ্ন উত্তর। এই যে 10,000 প্রশ্ন উত্তরের ভান্ডার একটা স্টুডেন্ট যদি পরীক্ষার হলে নিয়ে যায়, তাহলে মাথায় রেখে যদি যেতে পারে, তো সে বাড়িতেই বলে যাবে পাস করবো। হ্যাঁ, মানে কোশ্চেন কত কঠিন হতে পারে, কত ভ্যারাইটি হতে পারে, যে 10,000 প্রশ্ন উত্তরের মধ্যে থাকবে না। এবং আমরা যেটা পড়াই শুধু আজে বাজে 10,000 নয়, রীতিমতো বাছাই করা, আমাদের 14 বছরের এক্সপিরিয়েন্স পাঞ্চ করা, সেখান থেকে তুলে আনা একটা প্র্যাকটিস সেট, যেটা আমাদের
ক্লাসে আমরা করাই টোটালটাই নিজেদের বানানো, কোনো জায়গা থেকে হুবহু কপি করে দিলাম এমনটা নয়, টোটালটাই নিজেদের বানানো। এত বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আমরা স্টাডি মেটেরিয়াল বানাচ্ছি। যেমন এইগুলো হচ্ছে সব আমাদের এক একটা বই, এগুলো হচ্ছে আমাদের মানে এক একটা মাসের এক একটা স্টাডি মেটেরিয়াল। এটা যেমন 4 নম্বর মাসের, এটা 7 নম্বর মাসের, এইখানে আর নাই। এটা যেমন আপনারা জানেন আমার লেখা বই জিকের ভলিউম 2, এটা হচ্ছে আমার ম্যাথের বই, যারা দেখেছেন তারা জানেন এগুলো। তো এগুলো আমাদের নিজস্ব বানানো স্টাডি মেটেরিয়াল, যার ফলে এর প্রোডাক্টিভিটিটা অনেক বেশি। আমার বইতে, ম্যাথের বইতে, এই বইটায় মাত্র 965টা অঙ্ক আছে, যেটা মার্কেটের বইগুলোতে আপনি প্রায় 12,000, 13,000, 14,000 করে অঙ্ক আছে এক একটা বইতে। আমার বইতে মাত্র 965টা। এই বইটা থেকে ছেলেরা এত এত পরীক্ষায় পাশ করছে, এত এত কমন পাচ্ছে। তার মানে কি, এত ছোট বই করলাম, এত রিস্কি জোনে রাখলাম নিজেকে এবং আমার ছাত্রদেরকে, তারপরেও তারা পাশ করছে। তার মানে এর মধ্যে কিছু আছে, এর মধ্যে কিছু আছে যেটা এই দেবব্রতর মতো ছেলেরা তৈরি হচ্ছে, আরো ছেলেরা সবাই তৈরি হচ্ছে, তাই তো? তাহলে আলটিমেটলি যেটা জানা গেল যে ধৈর্য এবং কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, তার সঙ্গে প্রথম দিন থেকে এই টাইম ম্যানেজমেন্টটা নিয়ে প্রথম কি করে আমি 60 মিনিটের মধ্যে 100টা প্রশ্ন টার্গেট করব, যাতে করে আমি 70-80 তুলতে পারি। দেবব্রত, এই যে ধরো তুমি চাকরি যখন অফার লেটারটা পেলে, তোমার কাছে মেল এলো যে তুমি ফাইনালি সিলেক্ট হয়েছো, মানে এটাই তো তোমার প্রথম জয়েনিং হবে, মানে প্রথম জয়েনিং এটাতে তোমার প্রথম হলো। তো এর আগে যখন তুমি অফার লেটারটা পেয়েছিলে বা মেলটা পেলে যে তুমি ফাইনালি সিলেক্টেড, তোমার সেই এক্স্যাক্টলি সেই মুহূর্তে তোমার কি মনে হয়েছিল? মানে এতগুলো বছর একদম জন্ম থেকে নিয়ে তোমার পারিবারিক অনেক সমস্যার মধ্যে দিয়ে তুমি গেছো, আমি যেটুকু জানি। তো সমস্ত সমস্যা কাটিয়ে উঠিয়ে ধৈর্য রেখে কনসিস্টেন্টিটাকে বাড়িয়ে একেবারে 100% করে তুমি যে এত পড়াশোনা করেছো, করার পরে ফাইনালি তোমার কাছে মেল এলো যে তুমি এএলপি হিসেবে সিলেক্ট হয়েছো, ভারতীয় রেলের তুমি ড্রাইভার হবে, তুমি এত প্যাসেঞ্জারকে রেগুলার বহন করে নিয়ে যাবে দায়িত্ব সহকারে। এই যে অনুভবটা, যে তোমার সংসারের হাল ধরার মতো তুমি তৈরি হয়েছো, কেমন ছিল সেই অনুভব? অনুভূতি ভালোই ছিল, কিন্তু এমন নয় যে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছি বা আনন্দে ফেটে পড়েছি, তা নয়। কেন সেটা বলি, তবে ব্যাখ্যাটা সেটা হচ্ছে, এখন কি আমরা জানি যে মেডিকেল দিলাম, তো মেডিকেল দেওয়ার পর কি হতো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেডিকেলের দিনই বলবে তুমি আবার পরের দিন এসো বা দুদিন পরে এসো। এবার সেই জিনিসটা যখন আমরা ক্লিয়ার করে এসেছি, আমরা তো অটোমেটিক আমাদের জেনে গেছি যে আমাদের সব ক্লিয়ার, না আসার কোনো রকম বিন্দুমাত্র কারণ নেই অফার লেটার না আসার। কিংবা যখন ডিবি দিয়েছি, ডিবি যখন ক্লিয়ার হয়ে গেল, মেডিকেল না হওয়ার কোনো রকম বিন্দুমাত্র কারণ নেই, হলে তো ওইদিনই আমাকে বলতো। সেই জিনিসটা আগে জেনে গেছি বলে আমাদের সমস্যাটা হচ্ছে না, তো আনন্দে ফেটে পড়ছি না। মানে যেটা আগে হতো, আগে কি হতো, আগে রেজাল্টটা একবারে বেরোতো, সেই কারণে একদম বড় সড় আনন্দ হতো। মানে এটা ধাপে 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 মানে হচ্ছে আনন্দটা মানে কনজিউম করছি কি, কোথাও কোথাও গিয়ে একটুখানি দিলাম, কোথাও আবার ওখান থেকে একটু পেলাম, ঠিক মিলেমিশে পুরোটাকে নিয়ে। তাহলে তুমি আমাকে এই বিষয়টা বলো, বুঝতে পারছি যে আনন্দটা ভাগে ভাগে ভাগ হয়ে গেছে। এই বিষয়টা বলো যে মানে এতটা কষ্ট আলটিমেটলি যখন প্রথম ধরো তোমার মেডিকেল হয়ে গেল, তুমি জানো যে এবারে আমার অফার লেটার না আসার কোনো গল্প নেই, তখন একটা দীর্ঘ নিঃশ্বাস কি পড়েনি যে এত বছরের কষ্ট আজকে শেষ হলো? হ্যাঁ, তা পড়েছিল, তবে সেটা দীর্ঘ কিনা বলতে পারবো না, মাঝারি হতে পারে, ঠিক আছে। এবার কে সেটাকে দীর্ঘ দেখবে, কে সেটা ছোট দেখবে, সেটা তার মেজারমেন্ট দিয়ে ডিপেন্ড করছে। তোমার কথাগুলো বেশ ভালো। তুমি যে আমার তালে তাল দিচ্ছ না, সেটা বোঝা যাচ্ছে যে ওর নিজের, এইখানেই বোঝা যায় যে ক্যান্ডিডেটের একটা নিজস্বতা আছে, যে ওর নিজের নিজের মতো করে বলছে, ও কাউকে কপি করছে না। আমি বলছি বলে স্যার বলছে আমার বিশাল দুঃখ হবে, ও দুঃখ নেই। তাহলে তোমার দুঃখও বেশি নেই, তোমার আনন্দও বেশি নেই, তাই তো? তাহলে তোমার কাছে যখন চাকরির প্রিপারেশন নিচ্ছে, এমন সিচুয়েশন তো সবার আসে, শুধু তোমার কথা নয়, আমার জীবনেও আছে, আমার দর্শক বন্ধুরা যারা আজকে ভিডিও দেখছেন তাদের জীবনেও আছে, যে ভালো কাজে বাধা, মানে যে তুমি পড়াশোনা করছো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই যে বাধা দেবে, কি হবে পড়াশোনা করে, দেশে চাকরি আছে নাকি, কোথায় যাচ্ছিস, কোথায়, বাড়ি এইখানে, চলে যাচ্ছে বর্ধমানে পড়াশোনা করতে, এ কোনো লাভ নেই, ওর থেকে হাতের কাজ শেখ, মুনিশ খাট, এইসব, এরকম তোমাকে শুনতে হয়নি? হ্যাঁ, বাধা বলতে বাধা সেভাবে নয়, কিন্তু কটূক্তি কিছু কিছু এসছে, কিন্তু আমি প্রথম থেকেই ভালো রেজাল্ট করতাম মোটামুটি আর কি, তো সেদিক থেকে সেরকম বাধা কিছু আসেনি। কিন্তু কখনো কখনো কিছু সিচুয়েশনে পাড়া প্রতিবেশী যেমন হয় আর কি, কি করছিস, করে বেড়াচ্ছিস, দিন ধরে পড়ে আছিস, কিছু একটা হচ্ছে না, কিছু কর, এগুলো শুনতে হয়েছে। তো আমি তাদের কোনো কিছুই বলতাম না, যে কিছু হবে না বা কিছু করছি, কিছুই বলতাম না। আমি চুপচাপই থাকতাম, কারণ যোগ্য উত্তরই হচ্ছে নিশ্চুপ থাকা।
কোনো কিছু, এবং করে দেখা যোগ্য জবাব, হ্যাঁ আমি করে দেখাবো। এক্স্যাক্টলি, মানে এইটা সবাই ভাবতে পারে না যে কেউ সবাইকে আমাকে মাথা একটা গরম করে খারাপ কিছু কথা একটা বললো, রিপ্লাই দিয়ে দেয় ফট করে। হ্যাঁ, যে নিজের হ্যাঁ, পড়াশোনাতে ডিস্টার্ব হয়ে যায়। তা তুমি যে চুপ থাকতে, যে যা বা বলছে আমি বলতে হেসেও দিতাম দিয়েছো। আর কি, আমি হেসেও দিতাম। হেসেও দিলে ভালো না? ব্যাপারটা তো নেগেটিভ আর হবে না, পরিস্থিতিটা একদম পরিস্থিতিটা তো একদম। পজিটিভ হয়ে গেল, হ্যাঁ, আমাকে তার কোনোভাবে কিছু বলতে পারবে না। তুমি হাসলে মানে তোমার কাছ থেকেও পজিটিভ হরমোন ক্ষরণ হলো। ভাইবটা তো পজিটিভ হচ্ছে। একদম, যে তুমি হাসলে। হ্যাঁ, ওর কোনোভাবে ওর মধ্যে রাগ সৃষ্টি হবে না বা কিছু হবে না, যদি আমি কিছু বলি আর কি, হুম, সেই জিনিসটা তো হচ্ছে না। এবার ও যা পারে বলুক না, বললে কি যায় আসে? বললে আমার কিছু আমরা খসে পড়বে? না কিছুই হবে না, তা তো নয়। কিছুই হবে না। তা আজকে অবশ্যই তুমি যোগ্য জবাব তাদেরকে দিয়েছো, বলাও হ্যাঁ, লাগছে না হ্যাঁ, নিশ্চয়ই, তাই না? এই যে ধরো আমি দেখতে পাচ্ছি তোমার মুখে পুরো এক গাল ভর্তি দাড়ি, হুম। দাড়ির দিকে নজর দাওনি? দাড়িতে কি যায় আসে? কি আছে দাড়ির মধ্যে? এই দাড়ি ও তো কাটা এখনই নেই? কাটলে এখনই পড়ে যাবে। এখনই কাটলে তো এখনই পড়ে যাবে। দাড়ি তো সাময়িক, সাময়িক কি বলবো? একদম চূড়ান্ত সাময়িক আর কি। ধরো কোনো সময় তোমার মনে হয়নি যে একটু সেজে গুজে থাকি? অনেক সময় কি রাগে তো দাড়ি ছিঁড়তে হয়। চুল তো মাথায় কম আছে, ওই জন্য দাড়ি রেখে দিয়েছি। আর চুল ছিঁড়লে তো টাকটা পড়ে যাবে। খুব ভালো বলে। আসলে চাকরি পাওয়ার আগে পর্যন্ত অনেকের মনে হবে এই ছেলেটা দেখো একেবারে এক গাল ভর্তি দাড়ি, নোংরা, খ্যাপা মানে পাগল। খ্যাপা পাগল, মুখ পরিষ্কার রাখছে না, যা তা একদম। আজকে যে রেলের আই কার্ডটা গলায় নিয়ে ও যদি কারো সামনে যায়, তাহলে কারো কি এইটা বলার সাহস থাকবে যে খ্যাপা, পাগল, এইটা বলার কারো সাহস থাকবে? আজকে বলবে যে কোয়ালিটি, ছেলেটা এতটাই পড়ুয়া, এতটাই ভালো, এতটাই নিজের কাজে মানে কি বলবো, ধৈর্যশীল, যে ও দাড়িটা কাটার পর্যন্ত টাইম পায়নি। তুমি 2024-এ যখন আমাদের কাছে প্রথম এলে হ্যাঁ। ভর্তি হতে, তো কি জেনে এলে, মানে কোথা থেকে জানলে, কেনই বা আমাদেরকে চুজ করলে? বলি এবার। সেটা হচ্ছে আমি এখানে কম্বাইন্ড ব্যাচে ভর্তি হওয়ার আগে একটা টেটের অনলাইন কোর্স নিয়েছিলাম বিশ্বাস ইনস্টিটিউট থেকে। তো আমাদের সেটা, ইনস্টিটিউট থেকে? হ্যাঁ, হ্যাঁ, টেটের? হ্যাঁ, জানি না তো এটা। নিয়েছিলাম, আছি আমি এখন গ্রুপে আছি। আচ্ছা তো সেটা বলেছিল, আমাকে রেকমেন্ড করেছে আমার মাসিমণি, আচ্ছা। মানে আমার মেজো মাসিমণি। তো সেটা দেখে বলেছিল যে এই স্যারের কাছে যা, আমার বাড়ি হচ্ছে বিরাটে তখন থাকতেন, হ্যাঁ বিরাটে অ্যাড্রেস দিয়েছিল। হ্যাঁ। তা বলার পরের দিনে আমি চলে এসেছিলাম কথা বলতে। তো দেখলাম আপনি ক্লাস নিচ্ছিলেন ভিতরে, আচ্ছা। পাত্তাই দিলেন না আগে আমাকে, ঠিক আছে? স্বাভাবিক, সেটা স্বাভাবিক, দুঃখিত। নতুন নতুন আর কি। তো যেখানে মানে রিসেপশনে যিনি ছিলেন আর কি, ওনাকে বললাম এরকম ভর্তি হবো, ভর্তি হয়ে গেলাম আর কি। তো আপনি যখন ক্লাসে নিচ্ছিলেন দিয়ে চলে গেছিলাম আর কি। ওই গ্রিলটার পাশে ছোট বাড়ি ছিল আর কি, হ্যাঁ গেটটা হ্যাঁ ছোট হ্যাঁ, পাড়া ছিল যেটা আমাদের ওগুলো, হ্যাঁ, বিরাটা আর ওই সেন্টার ছিল। ঢুকেই আর কি আপনার ক্লাসটা ছিল দেখলাম। শুরুতেই হুম। আমি সেদিন পাত্তা দিইনি। না, আপনি ক্লাস নিয়ে যাচ্ছেন, আমি দেখছি কি ব্যাপার। তো সেইটা করার পরে তারপরে আমাদের কাছে ওই তারপরে সূত্র এখানে, ধরেই হ্যাঁ, হ্যাঁ, অফলাইনে হ্যাঁ, আসা। আর তোমার মনে হয়েছে একবার আমাদের কোর্স পারচেজ করার পরেও যে আমি নেক্সট টাইম এখানেই যেতে পারি? মানে এখানে আসার পিছনে পুরোপুরি আমার মাসিমণিই দায়ী আর কি। আচ্ছা, দায়ী হ্যাঁ। বলো না। বিশ্বাস ইনস্টিটিউট তোমার কেমন মনে হয়েছে, তুমি দর্শকদেরকে কি বলবে? আমি এখানে পড়ি বলে ভালো বলবো সেরকম ব্যাপার নয়। আমার ভালো লেগেছে। আমি এখান থেকে, আমি আগেই বলেছি যে আমি রিজনিং আর ইংলিশ এই দুটো পেয়েছি এবং এটা 100% পেয়েছি এবং আমার জন্য 100% কাজ করেছে। এটা আমি একদম জোর দিয়ে বলছি। এটা কোনো রকম স্ক্রিপ্টেড বা কেউ আমাকে শিখিয়ে দেয়নি। ম্যাথ যে তোমার প্রয়োজন হয়নি আমার হুম, কাছ থেকে, কিন্তু অন্য স্টুডেন্টের তো প্রয়োজন হবে। হুম, তুমি আমার ক্লাস দেখেছো, হুম। তাতে তোমার কেমন মনে হয়েছে স্টুডেন্টটা বেনিফিটেড হবে কি হবে না? অবশ্যই হবে। হচ্ছে তো। হচ্ছে তো। কিছু তো হচ্ছে। আলটিমেটলি তোমার জীবন ফাইনালি সফল, হুম। এবং সেটা আমাদের হাত ধরে। আমি সেটা তুমি ভাবলেও আমি মনে করি না যে আমাদের জন্য সফল, এটা আমি তোমাকে বলছি না, কিন্তু আমরা তোমার সাথে সহযোদ্ধা কিন্তু আপনারা হিসেবেই। না থাকলে সফল হতে পারতাম না, সেটা তো ভাবতে হবে। না, হয়তো অন্য কেউ সহযোগিতা করতেন, হ্যাঁ, সেটা অন্য হয়তো কোনো ব্যাপারটা চলে ইনস্টিটিউট। আসছে না? এবারে আমরা তোমার সাথে সহযোদ্ধা হিসেবে এই ২ বছর সময় কাটালাম অফলাইনে। তার আগে তুমি বলছো আমাদের টেটের ব্যাচে হুম, ছিলে, হুম। সেটা আমার জানা নেই, আজকে আমি হুম, প্রথম হুম। শুনলাম। ঠিক আছে, তো ভালো কথা, তোমার জীবন সফল হোক। খুব ভালো লাগলো দেবব্রতর কর্মজীবন আরো ভালো হোক, দেবব্রতর যেটা ইচ্ছা যে আরো অনেক উপরে যাওয়ার, আমি আপনাদেরকে বলছি যে দেবব্রতর অনেক বড় ইচ্ছা। এখনই যে পড়াশোনা থামিয়ে দেবে তা নয়, ও থামানোর পাত্র নয়, ওর আরো বড় জায়গায় যাবে। যাক, আমাদের ভারত সরকারকে তথা সমাজকে অনেক কিছু দিক, দেবব্রতর হাত ধরে আমরা অনেক কিছু পাই। তুমি সমাজের জন্য বা আমার দর্শক বন্ধুর জন্য যদি কিছু বলতে চাও, তাহলে অবশ্যই বলতে পারো। দর্শক বন্ধু বলতে যেহেতু চাকরির কথা হচ্ছে, তো চাকরি যারা এসপিরেন্ট তাদের জন্যই বলি, তাদের কথাটা কাজে লাগবে, নাহলে বিফলে চলে যাবে। তো বলি যারা প্রিপারেশন নিচ্ছে তারা প্রথমেই ভাবে, কি ভাবে প্রথমে আমি কি পড়বো, কি দিয়ে শুরু করবো, কতটা পড়বো, এত হিউজ ভাস্ট সিলেবাস,
এই কথাটা 90% ছেলে আমার কাছে বলে যে শুরু করবো কোত্থেকে, কোনটা পড়বো। তো আমি বলি প্রথম দিন থেকেই মক টেস্ট দিতে হবে, প্রথম দিন থেকেই মক টেস্ট দিতে হবে, পড়া থাক আর না থাক। আর একটা ডায়েরি নিতে হবে, ডায়েরিতে নাম্বার 1-এ থাকবে প্রথম দিনে যে মক টেস্ট দিলাম কত পেয়েছি, কটা রাইট কটা রং, এই দুটো কথা আমার লেখা থাকে এবং এটা এভরিডে চলবে। আর প্রত্যেক দিন অ্যাটলিস্ট আমি প্রত্যেকটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার পড়বই পড়বো, 4টে সাবজেক্টেরই, বেশি পড়ার দরকার নেই। এবং এটা যেন রেগুলারিটি মেনটেন থাকে। এবং যখন চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল তখন ওই চ্যাপ্টারে একটা আলাদা করে মক টেস্ট দিতে হবে, শুধু ওই চ্যাপ্টারে কোশ্চেন থাকবে। এইভাবে যদি এগিয়ে যায় তাহলে তার মনে হয় না চাকরি খুব একটা আটকাবে। মানে প্রতিদিন একটা করে মক টেস্ট, একটা করে মক টেস্ট, যে মক টেস্ট, হ্যাঁ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে চ্যাপ্টার সব লিখে নিজেকে যাচাই করে নেবে যে আমি কি পেলাম আর কি হারালাম আর কি আমাকে পেতে হবে, কতটা পাচ্ছি নাম্বার এবং অ্যাকুরেসি কতটা এটার সঙ্গে। এক্স্যাক্টলি, তার সঙ্গে চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা আর প্রতি চ্যাপ্টার থেকে তার আবার মক টেস্ট, এইটা দিতে 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 এগোতে হবে। একটু দূর যাওয়ার পরে মিক্স মক টেস্ট, চ্যাপ্টার ভিত্তিক মিক্স, চ্যাপ্টার সেটা ভিত্তিক কিছুদিন পরে আর কি, এই করে 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 টাইমিং সেট করতে হবে। প্রথম প্রথম পারছি কিনা দেখে নেব, তারপরে টাইমের মধ্যে পারছি কিনা দেখে নেব। আরেকটা কথা বলি, অনেকেরই মনে হয় যে আমি তো এই কোশ্চেনটা আগের সপ্তাহেই করেছি, এটা আবার কেন করবো, আবার কেন পরীক্ষা দেবো, কিন্তু দিতে হবে। ওই কোশ্চেনটা যদি আমি কাউকে যদি 2 মাস পরে দিই, সে আমি লিখে দিচ্ছি যা পেয়েছিল আগে প্রথমে দিয়ে তার থেকে 50% কম পাবেই পাবে, গ্যারান্টি। যে না পড়ে আর ওটা নিয়ে চর্চা না করে তাহলে অনেক কোশ্চেন ভুল করবে, যেগুলো আগে করেছিল ঠিক করবেই করবে, একদম করবেই। তাহলে জানা জিনিসও আমাকে করতে হবে, অজানা জিনিসও করতে হবে, দুটো নিয়ে আমাকে চলতে হবে, ঠিক আছে। জানা জিনিস আরো ভালো জানা, কারণ জানা জিনিসটাও আসতে পারে পরীক্ষাতে, অজানা জিনিসটাও পরীক্ষাতে আসতে পারে, তো আমাকে দুটো নিয়ে কাটতে হবে। জানা জিনিসটা আসলে তার যে আনন্দ, মানে এক্স্যাক্টলি দেখেছি আমরা যে মক টেস্ট দিই সেখানে কিছু কমন কোশ্চেন দিই, কমন কোশ্চেন দিলে কিছু ছেলে যাদের এক্সপিরিয়েন্স নেই যে এটা প্রয়োজন আছে তারা বিরক্ত হয়, আবার সেই স্যার 3 সপ্তাহ আগে কি আগের মাসে একটা কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনটা আজকে আবার দিয়ে দিল। যেমন আমি একটা উদাহরণ দিই, হয় কিন্তু পরীক্ষার হলে আমি স্যার একটা উদাহরণ দিই, আমি আমার একটা 2 সপ্তাহের মধ্যে 3টে পরীক্ষা ছিল, তো 3টে পরীক্ষাতে একটাই কোশ্চেন এসেছে ঘুরে ফিরে, মানে ওই কোশ্চেনটা রিপিট হয়েছে 3টে পরীক্ষাতে, 3টে পরীক্ষা, সেটা হচ্ছে কাপড় কাচার সময় সংকেত কি। আচ্ছা, এটা প্রত্যেক পরীক্ষাতে আমি পেয়েছি আর কি, ইভেন এখনো পরে দেখেছি আর কি। তো ওই রকম বলছি আর কি, কোনো একটা জিনিস পড়ে গেলে খুব আনন্দ হয় আর কি। আবার যদি কন্টিনিউ দেখি কোনো পরীক্ষাতে 2-3টে পরীক্ষা পর পর, তো সেটা মানে অন্যরকম। কোচিং সেন্টারের মক টেস্টে আমার বিরক্ত লাগে, কিন্তু ওটাই যখন পরীক্ষার হলে অরিজিনাল পরীক্ষা আমরা কমন পাই তখন খুব আনন্দ লাগে। তখন বলে না স্যারের কাছে 2 সপ্তাহ আগে মক টেস্টে যে কোশ্চেনটা দিয়েছে স্যার সেইটা আবার এরাও দিয়ে দিয়েছে, খেয়ে কাজ পাই না, এইটা বলে ছেড়ে দিয়ে চলে আসে। যে করো, হিউম্যান সাইকোলজি এটাই বলে। তো আমরা আমাদের মক টেস্টের স্পেশাল ট্রেন্ড ফলো করি, কমন কোশ্চেন আনকমন কোশ্চেন মিশিয়ে মিশিয়ে। তো এতে দেখা গেছে সাকসেস রেট অনেক বেশি। দেবব্রত যে ব্যাচের স্টুডেন্ট সেই ব্যাচের সাকসেস রেট 100%, মানে যারা টিকে আছে তারা প্রত্যেকেই সফল, কেউ বিফলে যায়নি। যারা ছেড়ে দিয়েছে তাদের তো কোনো গল্পই নেই, খবর নিয়ে দেখেছি তারা এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় পাশ করেনি। ঠিক আছে, আজকের আলোচনা তাহলে এটুকুই। দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি দেবব্রতের জন্য আগামী দিন ওর অনেক ভালো হোক, আত্মীয় স্বজন পরিবার বন্ধু যা কিছু ত্যাগ করেছে এতদিন ধরে সব কিছুকে নতুন করে ফিরে পাক, দেবব্রতর জীবন আনন্দে ভরে উঠুক, এই শুভকামনা নিয়ে আজকের এপিসোড শেষ করলাম। নমস্কার।